সব থেকে বড় পর্যায় কোনটা, তারপর হচ্ছে কোন গ্রুপের কিছু স্পেশাল নাম আছে, ক্ষার ধাতু কাদেরকে বলি, মৃৎ ক্ষার ধাতু কাদেরকে বলি, ওগুলো আমি ধরলাম তোরা জানিস। এখানে যে ইনফরমেশনগুলো আমি বলবো সেটা হচ্ছে ব্লক এলিমেন্টস। সো 4টা ব্লক এলিমেন্টস আছে। তো প্রথম হচ্ছে এস ব্লক। সো প্রশ্ন হচ্ছে ভাই এস ব্লক মৌল কয়টা? 14টা। মাঝে মধ্যে এটা এমসিকিউ কার্ডে আসে। কোন 14টা? গ্রুপ 1, গ্রুপ 2, আরেকটা মৌল হিলিয়াম, এরা হচ্ছে এস ব্লক মৌল। এরপর আসতেছে ভাই পি ব্লক মৌল। পি ব্লক মৌল হচ্ছে 36টা। এই সংখ্যাগুলো একটু মনে রাখিস, কারণ পরীক্ষায় ধুমধারাক্কা আসে, তো মনে না থাকলে দেখবি যে নিজেরে নিজে ক্ষমা করতে পারবি না, যে এই জিনিস পারলাম না, বাকি সবাই পারছে। পি ব্লক হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামটা বাদে। ওকে, এরপর আসি ডি ব্লক মৌল। সো ডি ব্লক মৌল হচ্ছে 41টা। নাম্বারগুলো একটু মনে রাখিস ভাই কষ্ট করে, অনেকে জানি মনে আছে। সেটা হচ্ছে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ হচ্ছে 12 পর্যন্ত। তার সঙ্গে 3টা মৌল অ্যাড হয়, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এন্ড হচ্ছে থোরিয়াম। মানে আসলে এই যে এই তিনটা, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, যদিও ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজে, তারপরে কিন্তু এটা হচ্ছে ডি ব্লক মৌল। আর একেবারে লাস্টেরটা সেটা হচ্ছে এফ ব্লক মৌল। কারা? এফ ব্লক মৌল হচ্ছে 27টা। কোন 27টা? ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট প্লাস হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, এখানে আবার 3টা বাদ যাবে। সো এক্সেপ্ট কারা কারা? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং হচ্ছে থোরিয়াম, এই 3টা বাদে। এবং কেন জানি স্যারদের এই 3টা খুব বেশি পছন্দের, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। তাহলে সোজা কথা হচ্ছে যে 4টা ব্লক এলিমেন্ট আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড হচ্ছে এ ব্লক। এস ব্লকের ডেফিনেশন তো আমরা জানি, শেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায়, পি ব্লকের পি অরবিটালে যায়, ডি ব্লকের ডি অরবিটালে যায়। এস ব্লক 14, পি ব্লক 36, ডি ব্লক 41 আর এ ব্লক 27। এবং এটা মনে রাখা জরুরি, হিলিয়ামটা হচ্ছে এস ব্লকে চলে যায়, আর ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এরা যদিও আন্তঃঅবস্থান্তর মৌল, বা যদিও হইতেছে এরা হচ্ছে কি বলে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজের অন্তর্গত, বা তারপর এরা হইতেছে এ ব্লকের, ডি ব্লক এলিমেন্ট। আসির আমাকে জিজ্ঞেস করছে পিডিএফ কি আজকে পাবো কিনা। পিডিএফ আজকে না, তুই ক্লাসে 10 মিনিটের মধ্যে পেয়ে যাবি। এরপর আসে ইলেকট্রন কনফিগারেশন। এটাও মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে, আমি ধরে নিলাম যে এন হচ্ছে শেষ শক্তি স্তর, ধরলাম এটা। তো এন যদি শেষ শক্তি স্তর হয়ে থাকে, মানে আমাদের ইলেকট্রন কনফিগারেশন মাঝে মধ্যে এমসিকিউ তে ওই জেনারেল ইলেকট্রন কনফিগারেশন আসে, তখন আমরা ঘাবড়ে যাই যে আল্লাহ এখানে কি করব, কেমনে হয়েছে, কি হয়েছে। সো এস ব্লকের ইলেকট্রন বিন্যাস হইতেছে এন এস 1 থেকে 2, এর যে কোনো একটা। আমি একটু স্লাইডটা একটু চেঞ্জ করি। আচ্ছা, সো এন এস 1 থেকে 2 হতেছে এস ব্লক মৌলের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। পি ব্লকের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে এন এস হচ্ছে 2, এন পি হচ্ছে 1 থেকে 6। একটু ভালো মতো মনে রাখিস। ডি ব্লকের ইলেকট্রন কনফিগারেশন হইতেছে এন মাইনাস 1, ডি হচ্ছে 1 থেকে 10 এবং হচ্ছে এন এস 1 থেকে হচ্ছে 2। আর এ ব্লকের হইতেছে এন মাইনাস 2, এফ 1 থেকে 14 আর এন এস হচ্ছে 1 থেকে 2। আমি জানি কেউ কেউ তোরা বলবি যে ভাই ডি তো দেখা নেই, ডি দেখানোর দরকার হয় না, এটুকু লিখলেই হয়ে যায়। এবং অবস্থান্তর এবং আন্ত অবস্থান্তর নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে এটুকু লিখে নে। তাহলে প্রথম কথা হচ্ছে, এই যে জিনিসগুলো কিন্তু কঠিন কিছু না, সহজ। বাট হুট করে যদি এমসিকিউ আকারে আসে তখন আমরা একটু একটু কনফিউজড হই যে আল্লাহ কি পড়ছিলাম ভুলে গেছে। অবস্থান্তর মূল্য আমরা জানি স্টেবল আয়নিক অবস্থায় ডি অরবিটাল একেবারে জিরো হয় না, একেবারে ফাঁকাও হয় না। সো এখানে হতেছে n মাইনাস 1 ডি, এখানে 1 থেকে 9 হবে এবং এন এস 1 থেকে 2 হবে। এবং এখানে ভাই স্পেশালি মনে রাখতে হবে এটা কিন্তু কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস না, এটা হইতেছে তার স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাস। এটা একটু মনে রাখা খুবই জরুরি। আর আন্ত অবস্থান ধরিতেছে n মাইনাস 2, এখানে এফ 1 থেকে 13 হবে, 0 হবে না, 14 হবে না। আর এন এস 1 থেকে 2, এবং এটাও ভাই তোকে একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস না, এটা হইতেছে স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাস।
আমাকে জীবন লেখছে ভাই হঠাৎ করে তুই করে কেন বলছেন বা তুই করে বলছেন যে আমি আসলে সারা জীবনই তুই করে বলি, কিন্তু আসলে কি হয়েছে গত পর্বে যখন অ্যাডমিশন অনলাইনে শুরু হলো তখন একটু চিন্তা করলাম অনলাইন ক্লাস একটু ফর্মাল থাকা উচিত, ওই ফর্মালিটি থেকে তুমিটা আসছিল, কিন্তু আমি দেখছি তুমি করে বললে কেন জানি ভাই ব্রাদার ভাই বোন মনে হয় না, দূরের দূরের মনে হয়। আচ্ছা, সো এটা হচ্ছে জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। কেউ একজন নিজে খাতায় লিখছিস এমন কেউ একজন আমাকে একটু জানাস যে ভাই লেখাটা হয়ে গেছে, তাহলে আমি টাইমিংটা বুঝতে পারবো। স্ক্রিনশট না পাবলিক লিখবি না যে লেখা হয়ে গেছে। ওকে, অনেকে বসে লেখা হয়েছে। আচ্ছা, একটা পোল কোয়েশ্চেন, এটা আমি লঞ্চ করব না। Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন কোনটা? আগে দেখি এফ এর ইলেকট্রন কনফিগারেশন কোনটা। তোরা যেভাবে ইলেকট্রন কনফিগারেশন লিখিস এটা বেশ খ্যাত, এখন থেকে খ্যাত ভাবে করবি না। আর্গন লিখছি মানে 18 লিখছি, এরপর হচ্ছে কি 4s2 3d হচ্ছে 6। তোরা অনেকে এখানে ভুলটা করি, সেটা হচ্ছে এখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে তো Fe2+ হয়। তো এখান থেকে দুইটা যদি চলে যায় Fe2+ যেটা হয় সেটা হচ্ছে অনেকের ধারণা 3d6 থেকে বের হবে। না ভাই, ইলেকট্রন প্রবেশ করে অ্যাকর্ডিং টু আউফবল ল, বাট বের হয় বাইরের শক্তি স্তর থেকে আগে। সো 4s বাইরের শক্তি স্তর, এখানে 4s থেকে আগে বের হবে, 3d হবে হচ্ছে 6। সো এখানে উত্তর হবে হচ্ছে এ। পোল কেন লঞ্চ করি না? মনের দুঃখে পোল লঞ্চ করি না। তোরা এমন এমন আনসার দিস, খুব হতাশ হয়ে যায়, মনে অনেক দুঃখ। এই যে আমাকে একজন লিখছে মাহিনী এসএস নেওয়া হয়েছে, আমি জানি এখানে কিছু এসএস নেওয়া পাবলিক আছে। এবার আসতেছি ভাই পিরিয়ডিক প্রপার্টিজ, যে প্রপার্টি গুলো রিপিট হয়, রিপিটেশন হয়, তাদেরকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিজ। আচ্ছা, যারা এখনো জিজ্ঞেস করছিস পিডিএফ দেওয়া হবে কিনা, ক্লাসের 5 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবে, উইদিন 5 মিনিটস। সো ভাই আমরা কি কি পর্যায়বৃত্তিক ধর্ম নিয়ে ডিসকাস করবো আজকে? একটা আছে অক্সাইডের অম্ল ধর্ম ক্ষার ধর্ম, একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর আয়নীকরণ বিভব, এরপর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, আর হচ্ছে ভৌত ধর্মাবলী, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। একটু তাড়াতাড়ি লিখে নেই, 6টা ধর্ম, আমরা এই 6টা নিয়ে আজকে ডিসকাস করবো। তাহলে প্রথম হচ্ছে অক্সাইডের অম্ল ক্ষার ধর্ম, ব্যাসার্ধ, আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটি এবং ভৌত ধর্মাবলী। প্রথমে আসি অক্সাইডের অম্ল ধর্ম ক্ষার ধর্ম। দুইটা ফর্মুলা শেখাই দিই ভাইয়া, যদি কখনো এমন হয়, প্রথম কেস যে কোনো একটা অক্সাইড ওর সঙ্গে তুই পানির সঙ্গে বিক্রিয়া করাচ্ছিস, যদি সে অ্যাসিড তৈরি করে, অর কোনো একটা অক্সাইডকে তুই যদি হতেছে কোনো একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাচ্ছিস, বেস, সেখানে যদি লবণ পানি তৈরি হয়, মানে সল্ট আর পানি তৈরি হয়, এই দুইটার কোনো একটা রিয়াকশন যদি কোনো অক্সাইড দেখায়, তাহলে সেই অক্সাইডটাকে বলে দিয়েছে আমরা কি অক্সাইড? অ্যাসিডিক অক্সাইড। তাহলে কোন একটা অক্সাইড যদি পানির সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যাসিড তৈরি করে, অর বেজের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার তৈরি করে, তাকে বলা হয় অ্যাসিডিক অক্সাইড। ভাইস ভার্সা, কোন একটা অক্সাইড যদি এমন হয় যে অক্সাইডটা পানির সঙ্গে রিঅ্যাক্ট করে সে বেস তৈরি করতে পারে, বেজে হইতে পারে, অ্যালকালি হইতে পারে। এই যেসব বাচ্চা কাচ্চারা বেজ আর অ্যালকালির পার্থক্য জানিস না, বেজ মানে হচ্ছে ক্ষারক, যেটা পানিতে মিশতে পারে নাও মিশতে পারে, আর অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। আর যদি এমন হয় যে অক্সাইডটা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে লবণ পানি তৈরি করে, মানে হচ্ছে সল্ট আর হচ্ছে ওয়াটার তৈরি করে, এটা যদি হয় তাহলে সেই অক্সাইডটাকে বলা হয় হচ্ছে কি অক্সাইড? বেসিক অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড। সো এটা হচ্ছে একটা অক্সাইড অ্যাসিডিক হবে নাকি একটা অক্সাইড বেসিক হবে, তার কিছু একেবারে কমন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ভালো কথা, আমি বললাম, জানলাম অ্যাসিডিক অক্সাইড কারা, বেসিক অক্সাইড কারা। আরেকটা কথা ভাই অন্তরের অন্তঃস্থলে গেঁথে নে, সেটা হচ্ছে ধাতুর অক্সাইড এটা সবসময় হয় হইতেছে বেসিক, মানে ক্ষারীয় হয়। তাহলে ভাইস ভার্সা অধাতুর অক্সাইড কি হবে? অম্লীয় হবে। এবং দেখ আমরা জানি একটা পিরিয়ডিক টেবিলের, যদি হতেছে আমি বাম থেকে ডান দিকে নেই, ধর এটা একটা পর্যায়ে আমি লিখলাম পিরিয়ডিক টেবিলের, এবং এটা মনে হয় সবাই জানিস যে বাম দিকে থাকে হইতেছে ধাতু। তাহলে বাম দিকে যদি ধাতু থাকে, তাহলে বাম দিকের যে অক্সাইড গুলো হবে সেই অক্সাইড গুলো কি অক্সাইড হবে?
বেসিক অক্সাইড হবে। আমরা অ্যাজিউম করতে পারলাম একটা ডানে থাকে অধাতু, তাহলে ডান দিকের অক্সাইড গুলো কি হবে? অ্যাসিডিক অক্সাইড হবে। ওকে, আর মাঝখানে দু একটা থাকতে পারে যেটা হতেছে অ্যামফোটেরিক। বাচ্চা কাচ্চারা বলতে ভাই অ্যামফোটেরিকের মানে কি? আচ্ছা, আশিক জিজ্ঞেস করছে বেজ আর অ্যালকেলি। বেজ মানে হচ্ছে ক্ষারক আর অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। আমাকে ইস্পিতা, তারপর হচ্ছে সামিয়া, আব্দুর রহমান, জাহিন, সেমন্তী, নাম না জানা আরো অনেকে উত্তর দিচ্ছে এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে বাম পাশের গুলো হইতেছে বেসিক, মাঝখানে একটা বা দুইটা উভধর্মী, ডান পাশের গুলো অ্যাসিডিক। যদি এভাবে একটা উদাহরণ নেই, আমি তৃতীয় পর্যায়ে চিন্তা করি, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যান্ড সিলিকন অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড অ্যান্ড হচ্ছে ক্লোরিক অক্সাইড। দেখ, সবগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের মূলের অক্সাইড। যেমনটা শিখছিলাম বাম দিকের গুলো কি হয়, বাম দিকের গুলো হইতেছে অ্যাসিডিক বেসিক হয়। তো এখানে হচ্ছে এই দুটা হইতেছে বেসিক অক্সাইড। এই বিক্রিয়াগুলো এখন আর পড়তে হবে না। এইগুলো হইতেছে অ্যাসিডিক অক্সাইড, আর এটা হইতেছে অ্যামফোটেরিক। এই রাকিব, অ্যামফোটেরিক মানে অপধাতু না, অ্যামফোটেরিক মানে উভধর্মী, যার অ্যাসিড এবং ক্ষার। আমাকে একজন জিজ্ঞেস করছে ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য কি? সিরিয়াসলি ভাই, ক্ষার হচ্ছে যেটা পানিতে মিশে, আর ক্ষারক হচ্ছে সব, থাকে না সকল কি জানি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। বাচ্চাকালে পড়ছিলি। তাহলে হচ্ছে আমরা দেখলাম এরকম হচ্ছে তৃতীয় পর্যায়ে, তোরা বাসায় গিয়ে আরো দ্বিতীয় পর্যায়ে দেখে নিস। আমি কিছু স্পেশাল অক্সাইড বলবো যেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড হতেছে N2O হইতে পারে, NO হইতে পারে, N2O3 হইতে পারে, N2O4 হইতে পারে, আর NO2 হইতে পারে, আর হইতে পারে হতেছে N2O5। আমি জানি এরা অনেকে, তোরা অনেকে এগুলোর নাম জানিস না। প্রথমটার নাম হইতেছে নাইট্রাস অক্সাইড, এবং এটার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে কি গ্যাস? লাফিং গ্যাস। ওকে, নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটা হচ্ছে ডাইনাইট্রোজেন, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। এটার একটা স্পেশাল নাম হইতেছে নাইট্রোজেন পার অক্সাইড, নাইট্রোজেন পার অক্সাইড। আর এটা হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড। সো নাম মনে রাখবি এইটার, এবং নাম মনে রাখবি এইটার, মাঝে মধ্যে এমসিকিউ করে দেয় যে কোনটা নাইট্রাস আর কোনটা হচ্ছে নাইট্রোজেন পার অক্সাইড। জীবন আমাকে লিখছে ভাই আপনাকে C13 অনেক মিস করছি। আমিও তোদেরকে অনেক মিস করছি ভাই। আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই আপনি কই ক্লাস কেন নিচ্ছেন না, ক্লাস কেন নিচ্ছেন না। এখন আমি কিন্তু এদের অ্যাসিডিক এবং ব্যাসিডিটি চিন্তা করব। তুই যদি হচ্ছে ভাই এই অক্সাইড গুলো নিস, যেমন ধরে দেশ এটা এই NO আর হচ্ছে N2O, আরেকটা আমি অ্যাড করি কার্বন মনোক্সাইড, এদের সঙ্গে তুই যদি পানির রিয়াকশন করিস, এরা কোনো রিয়াকশন করে না। তাহলে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, এই অক্সাইডগুলোকে আমরা কি অক্সাইড বলি? নিউট্রাল অক্সাইড। বাচ্চা কাচ্চারা খবরদার, নিউট্রাল অক্সাইড এবং অ্যামফোটেরিক অক্সাইড সেম জিনিস না। অ্যামফোটেরিক মানে উভধর্মী, নিউট্রাল মানে তো নিউট্রাল। ভালো কথা। এবার আসে এই অক্সাইডটা N2O3, এটাকে তুই যদি ভাই পানির সঙ্গে রিয়াক্ট করিস, তাহলে ও তৈরি করে হতেছে একটা অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিড তৈরি করে। তুই যদি শেষটা নিস, শেষটাকে আমি একটু এখানে লিখি N2O5, এটাকে তুই যদি পানির সঙ্গে রিয়াক্ট করিস, তাহলে ও তৈরি করবে হতেছে এটা HNO3। আর N2O4 মাঝখানেরটাকে তুই যদি পানির সঙ্গে রিয়াক্ট করিস, তাহলে সে দুইটা অ্যাসিড তৈরি করে HNO2 আর হচ্ছে HNO3। একটু লিখে নে, পরে আমি কিছু কথাবার্তা বলবো। তাহলে নাইট্রোজেনের প্রথম দুইটা অক্সাইড পানির সঙ্গে রিয়েক্ট করে না, এটা অ্যাসিডের সঙ্গে রিয়েক্ট করে না, বেজের সঙ্গে রিয়েক্ট করে না, মানে এগুলো হতেছে অ্যাসিডিক অক্সাইড, সরি নিউট্রাল অক্সাইড। আর বাকি সব হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। বুঝতেই পারছিস সব ক্ষেত্রে অ্যাসিড তৈরি হচ্ছে। এখান থেকে যে জিনিসটা জানা জরুরি,
আব্দুর রহমান বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বলে না NO2 কে। হ্যাঁ, NO2 কে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো বলে, এটা তো তুই জানিসই, কিন্তু নাইট্রোজেন পারঅক্সাইডও বলে, এটা তুই জানিস না দেখে আমি তোকে লিখে দিলাম, মাঝে মধ্যে পরীক্ষায় এভাবে আসে। প্রথমে দেখ ভাই, এখান থেকে এই অক্সাইডটা থেকে তুই যদি পানি মাইনাস করিস, বুঝি কিনা, পানি এখান থেকে পানি যোগ করলে এটা হয়, তো এখান থেকে যদি পানি মাইনাস করি তাহলে তো আমি এটা পাবো, তাই না? এজন্য কেউ কেউ আদর করে এই অক্সাইডটা বলা হইতেছে নাইট্রাস অ্যানহাইড্রাইট বলে। নাইট্রাস অ্যানহাইড্রাইট। কেন অ্যানহাইড্রাইট? অ্যানহাইড্রাইট কথাটার অর্থ হচ্ছে শুকনা। তো নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে যেহেতু এই অক্সাইডটা পাই, তার জন্য আদর করে এটাকে আমরা বলি নাইট্রাস অ্যানহাইড্রাইট। তাহলে এভাবে এটাতে আস, নাইট্রিক অ্যাসিড থেকে পানি মাইনাস করলে এটা পাই, তার জন্য আদর করে এটাকে আমরা কি বলি? নাইট্রিক অ্যানহাইড্রাইট। এরপরে হচ্ছে এই দুইটা অক্সাইড থেকে, মানে নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড, এই দোনোটা থেকে পানি মাইনাস করলে আমরা এটা পাই, এজন্য আদর করে এটাকে ডাকা হইতেছে মিক্সড অ্যানহাইড্রাইট। নামগুলো একটু ভালো মতো মনে রাখবি, পরীক্ষার জন্য এটা খুব বেশি জরুরি। তাহলে কথা হচ্ছে ভাই, একটা অক্সাইড অ্যাসিডিক হবে আর একটা অক্সাইড বেসিক হবে, এটা ডিপেন্ড করে পানির সঙ্গে রিঅ্যাক্ট করে সে কি তৈরি করে, অথবা অ্যাসিড বেজের সঙ্গে সে কিভাবে রিঅ্যাক্ট করে। তো পেছন থেকে যদি একটু আসি, আমরা দেখলাম ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। এজন্য বাম দিকের অক্সাইড গুলো দুই একটা হবে হচ্ছে বেসিক, ডান দিকের গুলো হবে অ্যাসিডিক, মাঝখানে একটা বা দুইটা হবে অ্যামফোটেরিক। এরপরে নাইট্রোজেনের অক্সাইড গুলো যেটা, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড গুলো হচ্ছে নিউট্রাল অক্সাইড হয়, কারণ এরা পানির সঙ্গে রিঅ্যাক্ট করে না, অ্যাসিড বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে না। কিন্তু পরবর্তী যে তিনটা, সেই তিনটা আবার অ্যাসিডিক অক্সাইড হয়, কারণ এরা পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। তো নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে পাই দেখে ডেকে বলা হয় নাইট্রাস অ্যানহাইড্রাইট। নাইট্রিক অ্যাসিড থেকে পানি মাইনাস করে দেখে পাই দেখে নাইট্রিক অ্যানহাইড্রাইট। এন্ড দোনোটা থেকে পানি মাইনাস করে পাই দেখে হতেছে এটা মিক্সড অ্যানহাইড্রাইট। হোপফুলি সবাই বুঝতে পারছি এটা। তাহলে ভাই আমাদের প্রথম বৈশিষ্ট্যটা শেষ, সেটা হতেছে অক্সাইডের অম্লধর্ম ক্ষার ধর্ম। ঠিক আছে, ভালো কথা, আমরা সামনে আগাই আস্তে আস্তে। ভাই লেখা হয়ে গেলে আমাকে কেউ একজন জানাস তো। ওকে, অনেকেই বলছে হয়ে গেছে। প্রথম ধর্ম শেষ। দ্বিতীয় ধর্ম হচ্ছে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। আমরা তিন টাইপের ব্যাসার্ধ নিয়ে ডিল করি, সমযোজী, ভ্যান ডার ওয়ালস এবং হচ্ছে ধাতব। প্রথমে ধাতব ব্যাসার্ধ আসে। এখানে ধাতুর মধ্যে ধর এই হচ্ছে একটা অ্যাটম, মানে একটা পরমাণু। সো অ্যাটম 1, দিস ইজ অ্যাটম 2, মানে দুইটা অ্যাটম পাশাপাশি, এবং ধাতুর ক্ষেত্রে আসলে পাশাপাশিই থাকে। সো ধাতব ব্যাসার্ধ হচ্ছে আমি এন নিউক্লিয়াস এবং এন নিউক্লিয়াস এদের মধ্যবর্তী দূরত্ব নিব। ধরলাম দূরত্ব হতেছে ডি, আর সমান হবে হইতেছে d/2। ডেফিনেশন তো এখন আর পরীক্ষা আসবে না, বেঁচে গেছিস আর কি, যে আমি দুইটা ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব নিব, সেই দূরত্বের অর্ধেক হচ্ছে ধাতব ব্যাসার্ধ। বেশ ভালো কথা। এরপরে আসে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। দেখ, এই হচ্ছে একটা অ্যাটম, সমযোজী যৌগ, অ্যাটম 1, এখানে হচ্ছে অ্যাটম 2, আর এই পুরোটা কিন্তু একটা অণু, মানে মলিকিউল আর কি। আমি করব কি, এইখানে নিউক্লিয়াস এইখানে নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী দূরত্ব নিব। যদি মধ্যবর্তী দূরত্ব ভাইয়া ডি হয়, তাহলে এখানেও আর সমান কি হবে, d/2 হবে। এবং তোরা হয়তো কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে পারবি যে সমযোজী ব্যাসার্ধটা সব থেকে ছোট হয়, এটা হচ্ছে স্মলেস্ট। কেন ভাইয়া স্মলেস্ট? কারণ দেখে যে মাঝখানে যে রিজিয়নটুকু ওভারল্যাপিং রিজিয়ন থাকে, মানে সমযোজী বন্ধন থাকে, কিছু জায়গা এখান থেকে হতেছে কি হয়ে যায়, কিছু জায়গা এখান থেকে কমে যায়। তাহলে কথা হচ্ছে ধাতব ব্যাসার্ধ হইতেছে এখানে ওভারল্যাপ থাকেও না, এখানে ফাঁকা ফাঁকাও থাকে না। সো একটা পরমাণুর অরিজিনাল ব্যাসার্ধ প্রকাশ পায় ধাতব ব্যাসার্ধে, আর সমযোজী ব্যাসার্ধটা কমে যায়, কারণ কি মাঝখানে কিছু ওভারল্যাপিং রিজিয়ন থাকে। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হইতেছে, ধর এই হচ্ছে আরেকটা অণু, তাহলে আমি করব কি, দুইটা পাশাপাশি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্ব নেব। আমি রং চেঞ্জ করে দেখা একটু। সো দুইটা পাশাপাশি অণুর পাশাপাশি নিউক্লিয়াসের দূরত্ব নিব, যদি সেটা ডি হয় তাহলে এই আর সমান হবে d/2। এবং যেহেতু দুইটা অণু একেবারে গা ঘেঁষে কখনোই থাকে না, এজন্য এই ব্যাসার্ধ হতেছে লার্জেস্ট।
তাহলে সোজা কথা হতেছে 3 টাইপের ব্যাসার্ধ নিয়ে আমরা ডিল করি। ধাতব ব্যাসার্ধ, সেটা হতেছে 2টা ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। আর যেহেতু ধাতব পরমাণুগুলো দূরেও থাকে না, আবার ওভারল্যাপিংও থাকে না, তার মানে এটা হচ্ছে একটা পরমাণুর অরিজিনাল ব্যাসার্ধ আমাদের ইন্ডিকেট করে। সমযোজী ব্যাসার্ধতে কি হয়, এখানে কিছু ওভারল্যাপিং রিজিয়ন থাকে, তার জন্য এই ব্যাসার্ধটা কমে যায়। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হতেছে 2টা পাশাপাশি অণুর পাশাপাশি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, এবং এটা সব থেকে বড় হয়। কেন বড় হয়? কারণ হচ্ছে দুটা অণু কখনোই গা ঘেঁষে থাকে না, বেশ দূরে থাকে। ঠিক আছে, সো লেখা হয়ে গেলে আমাকে কেউ একজন একটু নক করে জানাস যে ভাই লেখা হয়ে গেছে। শেষ। এবারে সেই আয়নিক ব্যাসার্ধ। নাম শুনেই বুঝতে পারছিস আয়নের ব্যাসার্ধ হবে। একটা উদাহরণ নিই, ধর আমার কাছে সোডিয়াম আছে। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন হতেছে 11টা, ইলেকট্রন হচ্ছে 11টা। ওকে, Na প্লাস যদি আমি চিন্তা করি, এখানে প্রোটন হতেছে 11টা, ইলেকট্রন হচ্ছে 10টা। এখন বল কোনটা আকারে বড় হবে? এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে পারা যায়। আকারে বড় কোনটা? সোডিয়াম বড় নাকি সোডিয়াম প্লাস বড়? অবশ্যই সোডিয়াম বড়, কারণ কি দেখ, সোডিয়ামের ভেতরে প্রোটন বেশি না, মানে ভেতরের দিকে হইতেছে সোডিয়াম প্লাসে, সোডিয়াম প্লাসের আকার ছোট হবে, মানে ব্যাপারটা এরকম হবে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আকারে ছোট। কারণ কি, এখানে ইলেকট্রন কমে গেছে, সো আকর্ষণ ভেতরের দিকে বেশি। তাহলে আমি বলতে পারি যে কোনো অ্যাটম, পরমাণু, তার ক্যাটায়ন থেকে কি হয়? বড় হয়। ওকে, যদি ক্লোরিন চিন্তা করি, Cl। ওকে, এখানে যদি চিন্তা করি প্রোটন কয়টা আছে, এখানে না দেখে আমি একটু এই পাশে দেখাই, তাহলে দেখতে মনে হয় বেশি ভালো হবে। সো ক্লোরিনে প্রোটন আছে ভাই 17টা, ইলেকট্রন আছে 17টা। ভালো কথা বুঝলাম। Cl মাইনাস যদি নেই, এখানে প্রোটন আছে 17টা, কিন্তু ইলেকট্রন আছে 18টা। তাহলে দেখ বাইরের দিকের আকর্ষণটা বেশি, তার মানে আমি বলতে পারি ক্লোরিন থেকে ক্লোরাইডের আকার বড়। সো যে কোনো অ্যাটম থেকে তার অ্যানায়নের আকার সবসময় বড় হয়। সো সোজা কথা, কোনো একটা আয়নিক ব্যাসার্ধ বের করতে বললে এদেরকে তুই চার্জ হিসাব করবি, প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, তাইলে হিসাব করতে পারবি। ওকে, আমার বিশ্বাস এটা এতক্ষণে লেখা হয়ে গেছে। আমাদের হচ্ছে একটা সামনে পোল কোয়েশ্চেন আছে, আমি পোল কোয়েশ্চেন লঞ্চ করব না, আমি হতাশ হইতে চাই না। আমরা একটু সলভ করে দেখ এখানে কি কি আছে। Na প্লাস, প্রোটন ব্রো 11টা, ইলেকট্রন 10টা। ভালো কথা। F মাইনাস, প্রোটন হচ্ছে কয়টা? প্রোটন হচ্ছে কয়টা কয়টা? F মাইনাসে 9টা, ইলেকট্রন কয়টা? 10টা। অক্সিজেন এখানে সংকেতটা ভুল আছে, O2 মাইনাস, মানে দুটো উপরে দে। এখানে প্রোটন কয়টা? 8টা, ইলেকট্রন কয়টা? 10টা। এরপর হচ্ছে N3 মাইনাস, এখানে প্রোটন হচ্ছে 7টা, ইলেকট্রন 10টা। দেখ সবার জন্য একটা জিনিস সেম আছে, ইলেকট্রন। এবার আমার বিশ্বাস তোরা হচ্ছে বলতে পারবে এখানে সব থেকে আকার বড় কার হবে। বাচ্চা কাচ্চারা বলতো। দেখ এখানে সবার ইলেকট্রনের সংখ্যা সেম, সবার ইলেকট্রনের সংখ্যা সেম, তাহলে যার ভেতরে প্রোটন বেশি তার আকার সব থেকে ছোট হবে। তার মানে এখানে হচ্ছে সোডিয়াম প্লাস, এর আকার সব থেকে ছোট। এরপরে হচ্ছে F মাইনাস, তারপরে হচ্ছে O2 মাইনাস, তারপরে হচ্ছে N3 মাইনাস। মানে অ্যাকর্ডিং টু দিস সঠিক উত্তর হতেছে এ। 4টা অপশন তো লেখা দরকার নেই, তুই হতেছে যে কোনো একটা লিখে নে। অনেকেই সঠিক উত্তর দিছে, আল্লাহ এত মানুষের নাম কেমনে পড়বো। সো কখনো যদি এই টাইপের কোয়েশ্চেন আসে, তোকে যে কোনো একটা সংখ্যা সেম দেওয়া থাকবে, আইদার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। সো একটা সেম দেওয়া থাকবে, বাকিটা হতেছে কম্পেয়ার করে দেখবি ভিতরে চার্জ বেশি নাকি বাইরে চার্জ বেশি। তারপরে খুব সহজে আন্দাজ করা যায় এখানে বড় হবে নাকি আকারটা ছোট হবে। আমি বলছি গত পর্ব এই পোলটাই ছিল, তাই নাকি? এবার দেখি আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। সো এটাকে হতেছে আইপিও বলা হয়, আইইও বলা হয়। আয়োনাইজেশন পটেনশিয়ালও বলে, আয়নীকরণ শক্তিও বলে। উদাহরণ দেই, এখন তো ডেফিনেশন পরীক্ষা আসবে না, ধরো আমার কাছে সোডিয়াম আছে, শর্ত হচ্ছে গ্যাস থাকতে হবে, সেই ইলেকট্রন দান করবে, তৈরি করবে হতেছে Na প্লাস, এটা হইতে হবে গ্যাস, এবং এখানে হইতে হবে 1 মোল
এখানে হইতে হবে 1 মোল, এখানে হইতে হবে 1 মোল। এবং এই কাহিনী যখন হয় তখন এখানে এনার্জি অ্যাবজর্ব হয়, মানে এনার্জি শোষণ হয়। এই যে পরিমাণ শক্তি শোষণ হয় তাকে বলা হয় আয়োনাইজেশন পটেনশিয়াল। সোজা হিসাব, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ক্যাটায়ন তৈরি করব, সেখানে যে পরিমাণ শক্তি শোষণ হয়, শোষণ হয় মানে হইতেছে, একটু বাইরে থেকে বলে দিই সস্তা বাংলা কথা, আমাকে দেওয়া লাগবে। আমাকে মানে তোদেরকে আর কি, বাইরে থেকে শক্তিটা দিতে হবে। তাহলে সোজা কথা, একটা পরমাণু যখন 1 মোল ইলেকট্রন দান করে একটা ক্যাটায়ন তৈরি হয়, তখন সেখানে শক্তি শোষণ হয়, শক্তি শোষিত হয়, মানে বাইরে থেকে আমাকে দিতে হয়, সেই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। এবার ভাইয়া যদি আমাকে একটা উদাহরণ, আমি যদি প্রশ্ন করি যে এই আইপি এর মানটা, মানে সক্রিয় ধাতুর আইপি কি বেশি হবে নাকি কম হবে, এটা একটু আমাকে বল। ওকে, আমাকে হতেছে নাইম, আবিদুর রহমান, মাহিন, সুমাইয়া, মুসরাত, অনেক মানুষ সঠিক উত্তর দিয়েছে সক্রিয় ধাতুর আইপি এর মানটা কম হয়, মানে আমাকে কম শক্তি দিলে সেই ইলেকট্রন দান করে। সো আইপি এর মানটা কম, এটা আমাদেরকে মিন করে ইজিলি ইলেকট্রন দান করতে সে পারে, মাথায় রাখিস। এবার দেখে হইতেছে সোডিয়াম যখন মানে ধর সোডিয়ামের ক্ষেত্রে, ফর সোডিয়াম, এখানে যদি প্রথম ইলেকট্রন আয়নাইজেশন পটেনশিয়াল চিন্তা করিস, ফার্স্ট আইপি এর মানটা হয় হইতেছে 496 কিলোজুল পার মোল। চাইলে একটু মনে রাখতে পারিস, এমসিকিউ করে আসলেও আসতে পারে। সোডিয়ামে যদি সেকেন্ড আইপি চিন্তা করি, সেকেন্ড আইপির মানটা অনেক বেশি হবে, এটা হইতেছে 4546, এত কিলোজুল পার হচ্ছে মোল। কারণ কি, অষ্টক পূরণ হয়ে যাওয়ার পরে আরেকটা ইলেকট্রন ছাড়তেই চায় না। ম্যাগনেসিয়ামের জন্য যদি করি, ম্যাগনেসিয়ামের ফার্স্ট আইপি হইতেছে, বা ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে কত জানি, 738 কিলোজুল পার মোল, একটু মিলাই নিস তো বইতে। আর সেকেন্ড আইপি হইতেছে 1450 কিলোজুল পার মোল। এবার আমাকে বলবি যে ভাই কতগুলো এরকম মুখস্থ করব, এমনি শুধু সোডিয়ামটা মনে রাখলেই হয়, আরটা মনে রাখার দরকার নেই। অলরেডি মাহিন প্রশ্ন করে বসছে যে হইতেছে কতগুলো মনে রাখা লাগবে, শুধুমাত্র সোডিয়ামটা মনে রাখ, আর দরকার নেই। তাহলে মনে রাখবি ইলেকট্রন ছাড়তে শক্তি শোষিত হয়, ইলেকট্রন ছাড়তে বাইরে থেকে শক্তি দেওয়া লাগে। তো 1 মোল ইলেকট্রন ছাড়তে যে পরিমাণ শক্তি দেওয়া লাগে তাকে বলা হয় আয়নাইজেশন পটেনশিয়াল, এবং এই মানটা যত কম হয় সেটা তত সহজে ইলেকট্রন দান করে, সো সেটা ধাতু হিসেবে সক্রিয় হয়। মনে রাখার উপায় হইতেছে এটা, সক্রিয় ধাতুর আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা কি থাকে, কম থাকে। আরাফাত জিজ্ঞেস করছে যে আপনি কয়টা মুখস্থ করছেন, আমি কয়টা মুখস্থ করছি সেটা তো তোর দরকার নেই, তুই শুধু সোডিয়ামটা মনে রাখ। এবার আসি, যদি ভাই উপর থেকে নিচের দিকে নামি, তাহলে আমরা জানি উপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়ে, আকার বাড়লে আকর্ষণ কি হয়ে যাবে, আকর্ষণ হচ্ছে কমে যাবে। আকর্ষণ যদি কমে যায় তাহলে সে ইজিলি ইলেকট্রন দান করতে পারবে, আর ইজিলি দান করতে পারলে আইপি এর মানটা কি হয়ে যায়, কমে যায়। সোজা কথা, উপর থেকে নিচের দিকে গিয়ে নামলে আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে কমে যায়। এরপর সে হইতেছে বাম থেকে ডান দিকে যদি যাই, তাহলে আমরা জানি হইতেছে আকর্ষণ বাড়ে, সহজে ইলেকট্রন ডোনেট করতে চায় না, এখানে আইপি এর মানটা আস্তে আস্তে কি হয়, বাড়ে। তবে এখানে আমি একটা স্টার মার্ক দিই, এখানে কিছু কাহিনী আছে। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে কমে যায়, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে বেড়ে যায়, এটুকু মনে রাখিস। ওকে ভাই, আমরা সামনে আগাই। একটা গ্রাফ, সেটা হতেছে আমি ওয়াই এক্সিস বরাবর নিলাম হতেছে ফার্স্ট আইপি, সো প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল, প্রথমটা। এখন প্রথম কথা হচ্ছে দেখ, হিলিয়াম থেকে নিয়ন, নিয়ন থেকে আর্গন কমে গেছে, কারণ আমি জানি উপর থেকে নিচের দিকে নামলে কমে যায়। তো ভালো কথা, হাইড্রোজেন থেকে হিলিয়ামের বাড়ছে, আমার কোনো আপত্তি নাই,
লিথিয়াম থেকে বেরিলিয়ামের বাড়ছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বেরিলিয়াম থেকে বোরনের কেন কমলো? আপত্তি আছে। নাইট্রোজেন থেকে অক্সিজেনের কেন কমলো? এখানে কেন কমলো, এখানে কেন কমলো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই আপনি তো দেখাইলেন বাম থেকে ডানে গেলে আইপির মান বাড়ে, তাহলে এই যে বাম থেকে ডানে যাচ্ছি বাড়াই তো উচিত ছিল, বাট এখানে কেন কমলো, এখানে কেন কমলো, এখানে কেন কমলো, এখানে কেন কমলো? এটা হচ্ছে আমাদের মানে সেন্টার অফ কনসার্ন। আমরা এখন এগুলো নিয়ে একটু ডিল করার চেষ্টা করব। গ্রাফটা একটু ঝটমট এখানে। এটা অনেকেই তোরা জানিস উত্তর। সো যদি ব্যাখ্যা দিতে চাই, বেরিলিয়ামের হইতেছে এখানে পাবি হচ্ছে 2s2। 2s2 মানে এটা হচ্ছে পেয়ার্ড অবস্থায় আছে, মানে সে সহজে ইলেকট্রন ডোনেট করতে চায় না, মানে বেশি পরিমাণ শক্তি তাকে দেওয়া লাগবে, এই জন্য বেশি হয়। আর এখানে কি আছে? 2s2, 2p হচ্ছে 1। সো এই পি এ যেহেতু একটা ইলেকট্রন আছে, এটা সে সহজে দান করে, মানে কম শক্তি দিলেই সে দান করে, এটা হচ্ছে এর ব্যাখ্যাটা। নাইট্রোজেনের ক্ষেত্রে আসা হইতেছে 2p3, এটা আমরা বলে দিচ্ছি হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ, তার জন্য স্টেবল থাকে, তো এই জন্য সে হচ্ছে ডোনেট করতে চায় না, বেশি শক্তি দেওয়া লাগবে। আর অক্সিজেনের 2p4 দেখে ওই ঝামেলাটা নাই। সেম গোজ ফর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হইতেছে 3s2, এটা পেয়ার্ড থাকে। ওকে, অ্যালুমিনিয়াম হইতেছে 3s2, 3p1, পেয়ার্ড থাকে না। এখানে হচ্ছে 3p হচ্ছে 3, এটাও হাফ ফিল থাকে। আর এখানে হচ্ছে 3p4, এখানে হাফ ফিল থাকে না, এই জন্য হচ্ছে এক্সেপশন গুলো হয়। আমার বিশ্বাস তোরা কলেজ লাইফে থাকতে এগুলো জানিস, বাট এমসিকিউ আকারে আসে নিচের কোনটা থেকে কোনটা বেশি, কোনটা থেকে কোনটা কম, হ্যান ত্যান, এগুলো তো মনে রাখিস। আমাকে ইমেল দেখছে ভাই, লেখাগুলো কেমনে লিখতেছে? লেখাগুলো তো কলম দিয়ে লিখতেছি রে ভাই। ওকে, ভালো কথা। তাহলে বাম দিকে ডান দিকে গেলে, বাম থেকে ডানে গেলে ফার্স্ট আইপি এর মানটা আস্তে আস্তে বাড়ার কথা, বাট এখানে চারটা জায়গায় একটু অন্যরকম হয়, সেই চারটা অন্যরকমের অবশ্যই ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো মনে রাখিস। এরপরে সেটাছে ইলেকট্রন অ্যাফিনিটি, সংক্ষেপে আমি এটাকে ইএ লিখবো, ইলেকট্রন অ্যাফিনিটি। এটা আয়োনাইজেশন পটেনশিয়ালের ঠিক উল্টা। কিরকম উল্টা? যে হইতেছে, আমাকে বলছে যে রকি বলতেছে অন্য সব ভাইয়া থেকে অনেক ভালো লেখা আপনার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নিচের প্রশংসা শুনতে ভালোই লাগে। কথা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়ালের মান যা যা হইতো এখানে তার উল্টাটা হবে। যেমন দেখ, এখানে আমার কাছে ক্লোরাইড আছে, 1 মোল ক্লোরাইড, তারা 1 মোল ইলেকট্রন গ্রহণ করবে, 1 মোল নেগেটিভ আয়ন তৈরি করবে। আর এখানে অবশ্যই গ্যাসিয়াস কন্ডিশনটা থাকাই লাগবে, কারণ কি এমনিতে অর্থাৎ তো গ্যাস তো এমনিতেই থাকে, এটা বলে দিলেও হয় না দিলেও হয়। ওইখানে শক্তি শোষিত হয়েছে, এখানে শক্তি নির্গত হয়, দেখ এখানে মাইনাস, তো সেটা হচ্ছে নির্গত শক্তি। যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে সোজা কথা, কোন একটা মৌল থেকে কোন একটা নেগেটিভ আয়ন তৈরি করতে বা অ্যানায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝলাম এটুকু? তাহলে আমাকে এই উদাহরণটা দিক সবাই দিত। সক্রিয় অধাতু, আমার কোয়েশ্চেন হচ্ছে এদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি নাকি কম? সক্রিয় অধাতু এদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি নাকি কম? আচ্ছা, শাহিন আলম ভাই ভুল উত্তর দিছিস, সিফাত সঠিক উত্তর দিছিস, মেহেদি সঠিক উত্তর দিছিস, সোমায়া সঠিক উত্তর দিছিস। এদের ইলেকট্রন অ্যাফিনিটি হতেছে বেশি হয়। নাম শুনেই তো বুঝতেছিস, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রনের প্রতি তার অ্যাফিনিটি। সক্রিয় অধাতুর ইলেকট্রন অ্যাফিনিটির প্রতি তো অবশ্যই বেশি থাকবে। এবং এটা অনেকেই ভুল করিস, তার জন্য আমি একটু এমফাসাইজ করে লিখে দিচ্ছি, আবেগের ঠেলায় ভুল হয়ে যায় তো। প্রথম হচ্ছে সক্রিয় ধাতু। সক্রিয় ধাতুর আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা কম থাকে, তার ইলেকট্রন অ্যাফিনিটিও কম থাকে, কারণ কি ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি থাকবে না। আর সক্রিয় অধাতু এর আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা অনেক বেশি থাকে, এর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিও কি থাকে, বেশি থাকে। এটা মাঝে মধ্যে এমসিকিউ করে আগে আসে, একটু ভালো মতো মনে রাখবে। কেউ বেশি কেউ কম, কেউ বেশি কেউ কম।
এবার আসি ইলেকট্রন অ্যাফিনিটি মাঝে মধ্যে হচ্ছে নির্গত শক্তি হইতে পারে, মাঝে মধ্যে শোষিত শক্তি হইতে পারে। নিচের উদাহরণটা খেয়াল কর, সবুজ রং দিয়ে দেওয়া যেটা। অক্সিজেন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো, সে হতেছে অক্সিজেন একক চার্জ বিশিষ্ট একটা অ্যানায়ন তৈরি করলো, সেখানে কিন্তু শক্তিটা নির্গত হয়েছে, কারণ ইলেকট্রন গ্রহণে সবসময় শক্তি নির্গত হয়, এটারনাল ট্রুথ। কিন্তু যখন অক্সিজেন একক চার্জ বিশিষ্ট নেগেটিভ আয়ন হয়েছে, তার সঙ্গে যখন ইলেকট্রন আসবে, দেখ অক্সিজেন ইটসেলফ একটা নেগেটিভ, ইলেকট্রন একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কিন্তু বিকর্ষণ করে, এটা কিন্তু সহজে হয় না, তখন আমাকে শক্তি দিয়ে ওদেরকে একত্রিত করতে হয়। সো এটা কিন্তু আবার কি শক্তি? শোষিত শক্তি। সো মনে রাখবি ভাইয়া, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে নির্গত শক্তি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে শোষিত শক্তি। এটা মাঝে মধ্যে এমসিকিউ করে আসে এবং আমি জানতাম এখানে অনেকেই এই জিনিসটা জানতি না। তাহলে কথা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি গ্যাসিয়াস অবস্থায় এক মোল অ্যাটম থেকে এক মোল অ্যানায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, এবং অধাতুর ক্ষেত্রে এই ভ্যালুটা বেশি হয়। ওকে, প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির মান হয় নির্গত শক্তি, দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে শোষিত শক্তি। কারণ ইলেকট্রন যখন সেখানে আসতে চায়, একটা নেগেটিভ চার্জের সঙ্গে একটা ইলেকট্রন কখনোই যুক্ত হইতে চায় না, তখন বাইরে থেকে শক্তি দিয়ে ওকে এক্সট্রা শক্তি দিয়ে যুক্ত করতে হয়, তার জন্য দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হচ্ছে নির্গত শোষিত শক্তি হয়, মানে ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ হয়। এরপর আসি উপর থেকে নিচের দিকে নামলে আমরা যেমনটা জানি যে আকার আস্তে আস্তে কি হয়? বড় হয়, নিউক্লিয়াস দূরে চলে যায়, সো ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে হচ্ছে কমে যায়। এখানে একটুখানি এক্সেপশন আছে। বাম থেকে ডানে গেলে আকর্ষণ আস্তে আস্তে বাড়ে, বাচ্চাকালে পড়ে আসছিলাম। সো ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি হতেছে বাড়ে, এখানে কোনো ব্যতিক্রম নাই। আমাকে কে কি লিখছে? তানভীর লিখছে ভাই কিউ এন্ড তে কোনো ভাইয়া নাই? হ্যাঁ ভাইয়া, সিফাত ভাইয়া আছে। তারপর হচ্ছে তাহমিদ বলতেছে কার কার অ্যাফিনিটির মান মনে রাখা লাগবে। ভাইয়ের উপর ভরসা রাখ, ভাই কয়েকটা লিখে দেবে, সেগুলো মনে রাখবে। আচ্ছা, জুমন বলেছে ভাই আপনি লেখেন কোথায়? আপনি সবসময় সামনের দিকে তাকায় থাকেন। আরে বাচ্চা কাচ্চা, দেখ তোদেরকে দেখাই, এত কিউরিয়াসিটি কেমনে দেখাবো? এই যে একটা হচ্ছে, এটাকে বলে ওয়াকম, গ্রাফিক্স প্যাড বলে। আর আমার হাতে একটা কলম আছে, কলমটা রেগুলার কলম থেকে একটু মোটা। তো এই কলমের উপর যদি লিখি, এখানে লেখা ওঠে না, লেখা ওঠে স্ক্রিনের উপরে, তার জন্য আমি স্ক্রিনের দিকে তাকায় তাকায় লিখি। যারা নতুন পর্বে ভর্তি হয়েছে এদের খুব কিউরিয়াসিটি, বাট এটা শুরুর দিকে লেখা আসলে অনেক কঠিন, কারণ কি তুই লিখছিস গ্রাফিক্স প্যাডে, বাট গ্রাফিক্স প্যাডে তো কোনো লেখা উঠছে না। সো কতটুকু স্পেস হবে কতটুকু স্পেস হবে না, লেখা তো উঠছে ওইখানে, প্রথম দিকে বোঝা একটু কঠিন। আচ্ছা, আমরা দেখি এখানে কি এক্সেপশনটা হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। তাহলে এখানে বেশি হওয়া উচিত কার? ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, এটা হওয়া উচিত। কিন্তু আমরা জানি রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, সো এটা কিন্তু হয় না মাঝে মধ্যে, মাঝে মধ্যে না, এটা হয় না। এটা সঠিক অর্ডার হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। কেন? কারণটা হচ্ছে এখানে লিখে দেই, ফ্লোরিনের ইলেকট্রন ডেনসিটি বেশি, মানে ওর ইলেকট্রনের ডেনসিটি বেশি। সো বাইরে থেকে যে ইলেকট্রনটা আসবে সে অনেক বেশি বিকর্ষিত হয়, কারণ ইলেকট্রন ইলেকট্রন তো বিকর্ষণ করে, এজন্য এটা ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। আর ভাই দুইটা মান মনে রাখিস, ক্লোরিনের জন্য মানটা হচ্ছে 348 কিলোজুল পার মোল, এই দুইটা মনে রাখলেই হচ্ছে। আর ফ্লোরিনের জন্য মানটা হচ্ছে 324 কিলোজুল পার মোল, আর মনে রাখার দরকার নেই। স্বপ্নিল মাহমুদ বলছে ভাই ফ্লোরিনের আকার ছোট তাই ডেনসিটি বেশি। হ্যাঁ, থ্যাংক ইউ। আকার ছোট এজন্য ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি বেশি। ইমন জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাওন। দৃষ্টি বলছে যে ফ্লোরিনের আকার ছোট তাই ঘনত্ব বেশি। হ্যাঁ, গুড। ওকে, সো আমরা সামনে আগাই। এবার আসি ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে দেখ আমরা কি কি পড়ছি, আমরা একটু পেছনে গিয়ে মেনশন করে দিয়ে আসি। অনেক পড়ে ফেলছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি পড়বো এখন।
ইলেকট্রোনেগেটিভিটি আছে, ধর আমার কাছে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, একটা বন্ড এখানে আছে, সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা হয়, তো শেয়ার হইলো, দেখ আমাদের ভাই বোনের মধ্যে এরকম কিছু কাহিনী আছে। ধর কোনো কিছু একটা আম্মু আমাদেরকে খাইতে বলে, যদি দুই ভাই বোন যারা থাকিস তারা রিলেট করতে পারবি। তো ভাগ করার সময় ফ্যামিলিতে এরকম একজন না একজন থাকে যে ভাগ করার সময় একটুখানি বেশি নিবেই, এরকম একজন না একজন থাকবে ফ্যামিলি মেম্বার, বিশেষ করে ছোট মেম্বার গুলো এমন হয়। মানে দুনিয়াতে আসলে কোনো কিছু ইনসাফ হয় না, সমান সমান হয় না, বেশি কম তো হইতেছে হবেই। তো কথা হইতেছে এই একটা বন্ডের ক্ষেত্রে এরকম হয়, যদিও এটা সমযোজী বন্ড ছিল তারপরেও কিন্তু এই ক্লোরিনটা নিজের দিকে ইলেকট্রন টানে, টেনে সে হয় পার্শিয়ালি মাইনাস, এই পাশটা তৈরি করে পার্শিয়ালি প্লাস। তোদেরকে ভাগ করার একটা মজার নিনজা টেকনিক শিখাই দিই। দেখ ধর তুই আর তোর বন্ধু পিজা খেতে গেছিস। এখন হচ্ছে ধর পিজা স্লাইস হতেছে 5টা আর 7টা আর 9টা, মানে বিজোড় সংখ্যক। তো তুই হইতেছে বেশি খাবি, ধর 5টা হইলে 3টা খাবি, অথবা হচ্ছে 7টা হইলে 4টা খাবি, 9টা হইলে 5টা খাবি, আর তোর বন্ধুকে হচ্ছে কম দিবি, এটা তোর উদ্দেশ্য। এখন এটা কিভাবে করা যেতে পারে? এটা তুই করতে পারিস হইতেছে তুই ভাগ করবি, মানে তুই ভাগ করবি, ভাগ করে ওকে হচ্ছে কম দিবি, তুই বেশি নিবি, মানে এক্সট্রা যে একটা বিজোড় থাকে অড থাকে ওটা তুই নিবি। এখন খুবই স্বাভাবিক যে ও তোকে কোয়েশ্চেন করবে যে আমাকে কেন তুই কম দিলি, কেন কম দিলি, এটা প্রশ্ন করবে। তো তখন তুই ওকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবি যে তুই ভাগ করলে কি করতি। ও দুই রকম আনসার দিতে পারে। ওর আনসার দিতে পারে এরকম, আমি ভাগ করলে আমি কম ভাগ নিতাম। এরকম যদি বলে তুই বলতেই পারিস তাহলে তো তুই কম ভাগই তো পাইছিস, চিল্লাচিল্লি করে তো লাভ নেই। দ্বিতীয় উত্তরও দিতে পারে, পসিবল উত্তর, সেটা হচ্ছে বলতে পারে আমি ভাগ করলে আমি বেশি ভাগটুকু নিতাম। তাহলে তুই সেখানে সেই উত্তর দিবি যেহেতু তাহলে আমি ভাগ করছি, আমি বেশি ভাগ নিছি, সো চাইলে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারিস। তো যেটা আসি সেটা হচ্ছে যে ইলেকট্রন টানার যে প্রবণতা, সো এই প্রবণতাকে বলা হইতেছে প্রবণতা, এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। সো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানার যে প্রবণতা তাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। সো আমি একটু ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে একটু তফাৎ বলে দিই। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে সমযোজী আয়নিক। দেখ ইলেকট্রন অ্যাফিনিটিও কিন্তু ইলেকট্রন টানার প্রবণতা, ইলেকট্রন নেগেটিভিটিও ইলেকট্রন টানার প্রবণতা, বাট ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে আয়নিক বন্ড তৈরির আগে হিসাব করি আমরা, আর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হতেছে সমযোজী বন্ড তৈরির পরের হিসাব নিকাশ। হোপফুলি এটুকু সবাই বুঝতে পারছিস, একটা হচ্ছে আয়নিক বন্ধন তৈরির আগের হিসাব নিকাশ, একটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরির পরের হিসাব নিকাশ। ওকে, ভালো কথা। আরেকটা কথা হতেছে কয়েকটা মান একটু মনে রাখিস, ফ্লোরিনের হতেছে 4, ক্লোরিনের হতেছে 3.5, 3.5 না মনে হয় 3, ব্রোমিনের হতেছে 2.8, আয়োডিন 2.5। এগুলো মনে রাখা লাগবে না, কয়েকবার দেখলে এমনিতেই মনে থাকবে। এরপর অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 2.5, আর হাইড্রোজেন 2.1। এই কয়েকটা মনে রাখলেই হচ্ছে। এটা বিভিন্ন আমাকে হচ্ছে বন্য বলছে, এটা হচ্ছে ক্লোরিনের 3.5, এটা বিভিন্ন বইতে ভ্যারি করে, তো যেটা সব থেকে বেশি দেখা যায়, যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য আমি সেটাই লিখছি। যাকে বলছে সবগুলো মেমোরাইজ করবো কিনা, মেমোরাইজ করার দরকার নেই, ঠিকানা যেরকম না দেখতে দেখতে চেনা হয়ে যায় রাস্তাঘাট, ওরকম ভাবে কয়েকবার দেখলে এমনিতে মনে থাকবে। আচ্ছা, পান্থ বলছে ভাই আমার নাম বলেন না, এই যে তোর নাম বলে ফেললাম। এবার উপর থেকে নিচের দিকে নামলে আমরা জানি আকার আস্তে আস্তে কি হয়, আকার আস্তে আস্তে বড় হয়। সো নিউক্লিয়াস অনেক ভেতরে চলে যায়, নেগেটিভিটি কমতে থাকে, এখানে কোনো এক্সেপশন নাই। বাম থেকে ডানে গেলে আকার আস্তে আস্তে ছোট হয়, ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কি হয়, ছোট হয়, ওই ইলেকট্রোনেগেটিভিটি বড় হয়। তোদের কাছে একটা মজার কোয়েশ্চেন করি দেখি। পিরিয়ডিক টেবিলের প্রথম কোয়েশ্চেন, মোস্ট নেগেটিভ
আরেকটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ অধাতু। বল কোনটার উত্তর কি হবে? সব থেকে নেগেটিভ মৌলকে আর সব থেকে সক্রিয় অধাতুকে, এটা আসবে অতি আবেগে, সবাই ধুম ধারাক্কা ভুল করে ফেলবে। প্রথমটার উত্তর কি? দেখি কে কে উত্তর দিচ্ছে। মোস্ট নেগেটিভ হচ্ছে মুস্তাদ বলছে ফ্লোরিন। হ্যাঁ আমি একমত, এটা আসলে ভুল করিস না, তোরা ভুল করিস নিচেরটা। আচ্ছা, মোস্ট অ্যাক্টিভ অধাতু হতেছে ভাই ক্লোরিন। কেন মোস্ট অ্যাক্টিভ অধাতু ক্লোরিন? একটা অধাতু সক্রিয় নাকি সক্রিয় না সেটা মানে নেগেটিভিটি দিয়ে আমরা হতেছে বুঝাই, নেগেটিভিটি দিয়ে আমরা হচ্ছে ডিল করি কাদেরকে নিয়ে? ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। ওকে, আর অ্যাক্টিভিটি আমরা বুঝাই হতেছে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে। কেন? নেগেটিভিটি দিয়ে বুঝায় বন্ধন তৈরির পরের ঘটনা, বন্ধন তৈরির পরের ঘটনা, বাট আর অ্যাক্টিভিটি বলতে বোঝায় বন্ধন তৈরির আগের ঘটনা, মানে কে কত সহজে বন্ধন তৈরি করে। তো যেহেতু ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হইতেছে ক্লোরিনের, তার জন্য ক্লোরিন সব থেকে সক্রিয় ধাতু। বুঝলে ভালো কথা, না বুঝলে মনে রাখ, মনে রাখলেই হবে, এমসিকিউ করে মাসে মাঝে মধ্যে। অনেকেই ভুল উত্তর দিছিস, অনেকে সঠিক উত্তর দিছিস। আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের হচ্ছে লাস্ট টপিক, ব্রেকে যাওয়ার আগে একটু পরে সবাই জিজ্ঞেস করবে ভাইয়া ব্রেক দেন, ভাইয়া ব্রেক দেন, ভাইয়া ব্রেক দেন। আচ্ছা, মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, যে অলরেডি একজন জিজ্ঞেস করে ফেলছে। বয়লিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক। এখানে যে আমি দুইটা রং ইউজ করেছি, একটা হচ্ছে জলপাই, একটা হচ্ছে নীল, এর কিছু হচ্ছে তাৎপর্য আছে। বাম পাশে যেগুলো আছে এরা ধাতু বা অপধাতু হোয়াট এভার, আমি সবাইকে ধাতু ধরলাম। আর ডান পাশে যারা আছে সবাই হইতেছে অধাতু। তাহলে বাম পাশের গুলো সবাই হচ্ছে ধাতু বা অপধাতু, উপধাতু হোয়াট এভার, বাট এদের মধ্যে একটা রকম বৈশিষ্ট্য, ডান পাশের গুলো অধাতু, নীল যেগুলো, নীল আর স্কাই ব্লু টাইপের একটা রং। সো কখনো হইতেছে এদের সঙ্গে ওদের কম্পেয়ার করবি না, ওদের সঙ্গে এদের কম্পেয়ার করবি না। এবার ভাইয়া কিছু কথা বলতে বলো, ভাইয়ের কথাগুলো একটু বিশ্বাস করে নিতে হবে যে ভাইয়া ভুল বলছে না। ধাতুর জন্য যে প্যারামিটার নিয়ে আমরা ডিল করি সেগুলো হচ্ছে ধাতব বন্ধন, যেটাকে ইংলিশে বলে মেটালিক বন্ড। সো এদের ক্ষেত্রে আমরা ডিল করবো হচ্ছে মেটালিক বন্ড নিয়ে। এবং ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা না নিলে আমি সুন্দর করে লিখি, অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা যত বেশি তত স্ট্রং বন্ড হয়। অনেকে জানিস, অনেকে জানিস না। যারা জানিস না এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, তো বন্ড নিয়ে আমরা আজকে ডিল করছি না, নেক্সট ক্লাসে। তাহলে ধাতুর জন্য আমরা ডিল করি হইতেছে মেটালিক বন্ড নিয়ে। ওকে, এবং এক্ষেত্রে আমরা হচ্ছে দেখি অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে মেটালিক বন্ড তত বেশি হবে। ওকে, এটা কেমনে হয় নেক্সট ক্লাসে আমরা দেখবো। আমি নিলে আমি দেখাবো, অন্য ভাই নিলে অন্য ভাই দেখাবেন। এখন আমরা দেখি ভাই লিথিয়াম সোডিয়ামের জন্য অ্যাভেলেবল ইলেকট্রন হচ্ছে একটা, ম্যাগনেসিয়ামের জন্য দুইটা, এর জন্য তিনটা, এর জন্য চারটা। তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের মেটালিক বন্ড স্ট্রঙ্গার, তাহলে এর থেকে এর মেল্টিং পয়েন্ট বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি। আর মনে রাখবি ধাতুর জন্য আমরা কখনো বয়লিং পয়েন্ট নিয়ে ডিল করি না। আয় হায়, কেন ডিল করি না? একটা ধাতুকে কখনো আমাদের বাষ্প করতে হয় না, ধাতুকে আমাদের সর্বোচ্চ গলাইতে হয়, তার জন্য ধাতুর জন্য মেল্টিং পয়েন্ট নিয়ে আমরা ডিল করি। এরপরে আসি এতেছে অধাতুর জন্য, এবং খবরদার অতি আবেগে ওদের সঙ্গে এদের কম্পেয়ার করা কিন্তু যাবে না, এরা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অধাতুর জন্য আমরা যেটা নিয়ে ডিল করি সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স বা বল। ওকে, এই বল কি জিনিস, বল কেমনে তৈরি হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এবং এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, ভাইয়া যেটা বলছে ভুল বলছে না। অণুর আকার যদি বড় হয়, সো অণুর আকার যত বড় হবে এই ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি হবে। ওকে, কেমনে জানি না আপাতত, ভাইয়া বলছে, ভাই ভুল বলছে না। আচ্ছা, নিজের হচ্ছে একটু প্রশংসা পড়ি। আমাকে জয় দাস বলছে নেক্সট ক্লাস আপনি নিয়েন। টনি বলছে অসম ক্লাস ভাইয়া, ফ্যান হয়ে গেলাম। আচ্ছা, রিমঝিম বলছে নেক্সট ক্লাস আপনি নিয়েন।
তারপর হচ্ছে রাফি বলতেছে নেট খুব প্রবলেম করতেছে। তারপর হচ্ছে হিমেল বলতেছে অস্থির ক্লাস হচ্ছে বস। আমার মতো স্থির মানুষ তুই দেখবি আমি একটু নড়ছি না চড়ছি না, খুব আস্তে ধীরে কথা বলছি। আচ্ছা আমরা এখানে আসি দেখ। তো নাইট্রোজেন ন্যাচারে থাকে N2 হিসাবে, অক্সিজেন থাকে O2 হিসাবে, ফ্লোরিন থাকে F2 হিসাবে, আর নিয়ন থাকে এভাবে, নিয়ন 1 আর কি। তাহলে আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে অণুর আকার কি হয়, পরমাণুর আকার ছোট হয়, মানে অণুর আকারও ছোট। তার মানে নাইট্রোজেন এখানে সব থেকে বড় অণু। এবং তাহলে বড় অণু হলে এর বয়লিং পয়েন্ট সব থেকে কি হবে, বেশি হবে। সো অধাতুর জন্য আমরা বয়লিং পয়েন্ট নিয়ে ডিল করি। আবারও বলি, নাইট্রোজেন আকারে সব থেকে বড়, আকারে বড় হলে ভ্যান ডার ওয়েলস ফোর্স বেশি হয়, সো বয়লিং পয়েন্ট বেশি হবে। এটা যখনই লিখলাম, কিছু পণ্ডিত আমি জানি অলরেডি এভাবে লিখে ফেলছে, কেউ না কেউ লিখছে, চাইলে স্বীকার করতে পারিস, কিন্তু এটা ভুল, এটা ঠিক না। কেন ভুল? কারণ হচ্ছে ভাইয়া ফসফরাস ন্যাচারে থাকে হইতেছে P4 হিসাবে, সেটা থাকে P4, সালফার থাকে S8 হিসাবে, ক্লোরিন থাকে Cl2 হিসাবে, আর আর্গন থাকে হচ্ছে সিঙ্গেল পরমাণু। সো ওই অতি আবেগে ওখানে যেরকম একদম ধুমধাম গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিস, এখানে কিন্তু এটা দেওয়া যাবে না। এখানে ভাইয়া তোকে মনে রাখতে হবে সব থেকে, যেহেতু সালফারের পরমাণু হচ্ছে 8টা, অনুরাকার সব থেকে বড়, তার জন্য এর বয়লিং পয়েন্ট সব থেকে বেশি। এরপরে ফসফরাসে অণুতে পরমাণু 4টা, ক্লোরিনে পরমাণু 2টা, এন্ড আর্গনে পরমাণু 1টা, তার জন্য এর বয়লিং পয়েন্ট সব থেকে কমে যায়। সো ভাইয়া এইটুকু ছিল ব্রেকের আগে আমাদের হিসাব নিকাশ। আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 26। আমরা হচ্ছে 11টা 26 যদি 8 মিনিটের দিই তাহলে 34। এই 11টা 34 পর্যন্ত একটু মানে বৃষ্টি দেখতে পারিস, খাওয়া দাওয়া করতে পারিস, চা খেতে পারিস, বাট ফোন চাপাচাপি করিস না, একটু চোখের রেস্ট নে, একটু কানের রেস্ট নে। ওকে?